হ্যালো স্টুডেন্টস, তোমরা এখন 11 থেকে 12-এ উঠেছো। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে 11-এর বইয়ে যে আমাদের সিলেবাসটা রয়েছে সেটা অনেক ভাস্ট এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু 12-এ উঠে আমরা দেখব যে পুরোটাই একটা লিঙ্কে রয়েছে। আমরা এমন দেখব না যে ধরো কোনো একটা জিনিস পড়ছি, কোনো একটা চ্যাপ্টার পড়েছি এবং তার পরবর্তী চ্যাপ্টারের সঙ্গে আগের চ্যাপ্টারের সেভাবে মিল নেই, যেটা 11-এ ছিল। 12-এ উঠে আমরা দেখব যে পুরোটাই একটা অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো আমরা প্রথমেই 12-এর সিলেবাসে ঢোকার আগে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা জিনিসটা সম্পর্কে বাইরে থেকে প্রথমে প্রবেশ করব কী করে। হঠাৎ করে ধরো একটা চ্যাপ্টার পড়ছি, হঠাৎ করেই ঢুকে যাব আমি এই চ্যাপ্টারের মধ্যে, সেটা কিন্তু ঠিক দেখায় না। তাই প্রথম থেকেই আমি একটু আউট অফ সিলেবাস থেকে সিলেবাসের মধ্যে ঢোকার চেষ্টা করছি। দেখো, আমি 11-এও হয়তো কখনো বলেছিলাম যে বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের প্রচণ্ড একটা বড় বিস্ফোরণ থেকে, বিস্ফোরণের পরে একটা পয়েন্ট বা বিন্দু থেকে আমরা সবাই প্রতিলাভ করেছি আস্তে আস্তে। বিন্দু থেকে মানে হচ্ছে যে নাথিং টু এভরিথিং হয়েছে। এবং আমরা এটাও জেনেছিলাম যে আমরা পরস্পর পরস্পর থেকে অলওয়েজ দূরে সরে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন আমি এটাও করেছিলাম যে আমরা পরস্পর পরস্পর থেকে মানে যে আমরা একটা গ্যালাক্সি অপর গ্যালাক্সির থেকে দূরে যাচ্ছি। কিন্তু আমি, তুমি বা যারা কাছাকাছি রয়েছি, যেমন আমি, তুমি, চক, খাতা, বই, পেন্সিল, এগুলো কিন্তু একে অপরের থেকে দূরে যাচ্ছে না। আবার আমার হাত আমার পায়ের থেকে দূরে যাচ্ছে না, বা চেয়ারের একটা পা অন্য পা থেকে দূরে সরে যাচ্ছে না। এমনকি প্রত্যেকটা পদার্থের মধ্যে থাকা অণুগুলিও কিন্তু একে অপরের থেকে দূরে যাচ্ছে না। আবার অণুর মধ্যে থাকা যে পরমাণুগুলো, সেই পরমাণুর মধ্যে যেগুলো রয়েছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, সেগুলো কিন্তু একে অপর থেকে দূরে যাচ্ছে না। তো সেটা কেন? সেই জন্য আমরা এটা বলেছিলাম যে মহাবিশ্বের 4টে ইন্টারাকশন রয়েছে। ইন্টারাকশনের বাংলা হচ্ছে যে অন্তঃক্রিয়া। দেখো, আমি খাতার মধ্যে ইন্টারাকশন বলে আমি একটা জিনিস লিখেছি এবং দেখো 4টে ভাগ করেছি। 4টে ভাগের মধ্যে প্রথমে রয়েছে স্ট্রং ইন্টারাকশন, আমি নাম্বারিং করে দিচ্ছি। স্ট্রং মানে হচ্ছে যেটা শক্তিশালী। 2 নম্বরে রয়েছে, দেখো আমি নাম্বারিং করছি, উইক ইন্টারাকশন। 3 নম্বরে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক, বাংলায় হচ্ছে তড়িৎচুম্বকীয় ইন্টারাকশন। আর 4 নম্বরে রয়েছে গ্র্যাভিটেশনাল, বাংলায় হচ্ছে মহাকর্ষীয় ইন্টারাকশন। এই 4টে ইন্টারাকশনের কারণেই কিন্তু আমরা কেউই ওই দূরে যাওয়া থেকে আমরা আটকে গেছি, আমরা যাচ্ছি না দূরে। কিন্তু কিভাবে, কেন আর কোথায় এই 4টে ইন্টারাকশন বা অন্তঃক্রিয়া কাজ করবে, সেই ব্যাপার নিয়ে আমাদের বর্তমান বা পূর্বের বা মডার্ন ফিজিক্স বলো, সবই দাঁড়িয়ে আছে। আমরা এটা পড়েছিলাম আগে 11-এ যে প্রতিটি পদার্থ যার ভর রয়েছে, তো একটি পদার্থ অন্যটির সঙ্গে একটা ইন্টারাকশন বা একটা আকর্ষণ বলে যুক্ত রয়েছে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষ বলে থাকি। তো এই ব্যাপারে আমরা পড়েইছি যে দুটো বস্তু কিছু দূরত্বে থাকলে ওদের মধ্যে একটা বল কাজ করে, এবং যেটা আমরা নিউটনীয় বল বা মহাকর্ষ বল বলেও চিনি। এবং আমরা দেখেছিলাম যে দুটো বস্তু বা যার ভর রয়েছে, যদি আমি বলি যে একটা বস্তু এটা অবশ্যই বিন্দু ভর, না হলে অনেক রকম আমাদের প্রবলেম হতে পারে, তো যেগুলো আমরা অ্যাভয়েড করছি, তো বিন্দু ভরই বলছি আমি।
তো সবার মধ্যেই হয়, কিন্তু বিন্দু ভরটার জন্য সূত্রটা ভালোভাবে প্রযোজ্য হবে। কোন সূত্র? সেটা আমরা 11-এ পড়েছি। সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। কি বলেছে? যে একটা বিন্দু ভর যার ভর হচ্ছে m1 এবং আরেকটা বিন্দু ভর যার ভর হচ্ছে m2 এবং ওদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব যদি r হয়, তাহলে ওরা একে অপরকে শুধুমাত্র আকর্ষণ করবে। দেখো, ইন্টারাকশান বা অন্তঃক্রিয়া মানে কিন্তু শুধুমাত্র যে আকর্ষণ তা নয়। আকর্ষণ এবং তার সঙ্গে বিকর্ষণ দুটো মিলে কিন্তু আমাদের কি হয়? ইন্টারাকশান তৈরি হয়। কিন্তু এই গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান শুধুমাত্র আমাদের আকর্ষণেই সীমাবদ্ধ থাকে। তো আমরা চলে আসি মহাকর্ষের মধ্যে। তো আমি এটা বলেছিলাম যে m1 বিন্দু ভর এবং m2 বিন্দু ভর যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের r, তাহলে এরা একে অপরকে মানে এও একে আকর্ষণ করছে, আবার এও একে আকর্ষণ করছে। সে আকর্ষণ বলের মানটা হলো F সমান g m1 m2 বাই r স্কোয়ার। এবার অ্যাকচুয়ালি কিন্তু জিটা কিন্তু আমি নিয়ে এসেছি পরবর্তীকালে, আমি একবারে বলছি কারণ আমরা এটা পড়ে নিয়েছি 11-এই। তো এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না। তো আমরা দেখেছি যে এই ইন্টারাকশান শুধুমাত্র তার মধ্যেই কাজ করবে যার ভর রয়েছে। তার মানে অবশ্যই মহাকর্ষেরও কিছু লিমিটেশন রয়েছে। তো এটা যেহেতু আমরা আগে পড়ে নিয়েছি, তাই আমরা কিন্তু এই ব্যাপারে 12-এর মধ্যে আর পড়ব না। তো আমি প্রথমে এটা কেটে দিচ্ছি, এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়বে না। স্ট্রং ইন্টারাকশানে আসি, যেটা 1 নম্বরে রয়েছে। স্ট্রং ইন্টারাকশান, উইক ইন্টারাকশান, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান, এগুলো সব কিছুই কিন্তু আমাদের এবার 12-এর সিলেবাসে রয়েছে। এইবার তোমরা প্রথমেই জানতে চাইবে যে উপরের ইন্টারাকশানগুলো কোথায় কোথায় কাজ করে। আমরা না হয় 4 নম্বরের মহাকর্ষটা জেনে গেছি যে এটা তাদের মধ্যেই কাজ করবে যার ভর রয়েছে, কিন্তু বাদবাকিগুলো কোথায় কোথায় কাজ করে সেটা জানার জন্য আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বা আমাদের আশেপাশে থাকা সমস্ত পদার্থের যদি আমি টুকরো টুকরো করে ছোটো করে ভাঙতে ভাঙতে খুবই ছোট করে ভাঙতে শুরু করি, তাহলে আমরা কি পাবো? আমরা জানি, ধরো এই যে পেনটা রয়েছে, এই পেনটাকে যদি আমি ভাঙতে ভাঙতে থাকি এবং আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অণু। তো অণুকেও ভাঙতে থাকলে আমরা পাবো হচ্ছে পরমাণু। এবার পরমাণু জিনিসটা কি সেটা আমরা ছোটোবেলা থেকে সবাই পড়েছি, যে পরমাণু মানে আমাদের সবার আইডিয়া রয়েছে যে আমরা সবাই জানি যে পরমাণু মানেই হলো যে এরকম কিছু একটা শেপ, একটা গোলাকার বস্তু, সেই গোলাকার বস্তুর চারিপাশে এরকমভাবে অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো কক্ষপথ রয়েছে। একটা নয়, আরও রয়েছে, আমি আঁকছি না বা এঁকেই দিচ্ছি, এরকম অনেক কক্ষপথ রয়েছে। তো এবার এই গোলাকার জিনিসটাকে আমরা কি বলি? আমরা পরমাণুটা হচ্ছে পুরোটা, আর এই পরমাণুর মিডলে এই যে গোলাকার জিনিসটা বা কেন্দ্রক থাকে, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউক্লিয়াস। আমি লিখে দিচ্ছি এখানটায়। তো এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এবার বাইরের যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। আমি ই দিয়ে লিখছি, ই মানে ইলেকট্রন, এগুলো তোমরা সবাই জানো। এবং এখানে ইলেকট্রন থাকে। এবার এখানে এক বা একাধিক থাকতে পারে, আমি সেগুলোতে যাচ্ছি না, সেগুলো পরে বলবো অবশ্যই আমি। তো এই পুরো গঠনটা যদি হয়, এই যে পুরো গঠনটা রয়েছে, এই পুরো গঠনটা হচ্ছে পরমাণু, এবং এই পরমাণুর মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে হচ্ছে ইলেকট্রন এক বা একাধিক সংখ্যক। আমরা সবাই পড়েছি ছোটোবেলা থেকে বা জেনেছি বা মুখস্থ করেছি যে এই ইলেকট্রনগুলো অলওয়েজ হয় নেগেটিভ চার্জ। আর এই যে নিউক্লিয়াস বলেছি, নিউক্লিয়াসের মধ্যে থাকে দুজন বাসিন্দা। তাদের নাম কি কি? তাদের নাম হচ্ছে, আমি এখানে লিখছি, প্রোটন অ্যান্ড নিউট্রন। এরা হচ্ছে নিউক্লিয়াসের বাসিন্দা। বাসিন্দা বলে
আমরা প্রোটন আর নিউট্রনকে বলি নিউক্লিয়ন। যেমন আমরা পৃথিবীর বাসিন্দা, পৃথিবীবাসী বলি বা আর্থিয়ান বলি, ঠিক তেমনই প্রোটন অ্যান্ড নিউট্রন নিউক্লিয়াসের বাসিন্দা বলে আমরা এই প্রোটন এবং নিউট্রনকে বলি নিউক্লিয়ন। সেগুলো আমরা পরবর্তীকালে মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ব। তো এর মধ্যে নিউট্রন এর কোনো রকম চার্জ নেই। তোমরা বুঝতেই পারছো, নিউট্রাল থেকে নিউট্রন, কারণ এর কোনো চার্জ নেই, জিরো। আর প্রোটন, যার চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এবং তোমরা হয়তো সবাই জানো যে নিউক্লিয়াসের মধ্যে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন রয়েছে যত সংখ্যক নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন। মানে এই নিউক্লিয়াসের মধ্যে তত সংখ্যক প্রোটন রয়েছে ঠিক বাইরে যত সংখ্যক ইলেকট্রন রয়েছে। এবার নিউট্রন সেম সংখ্যক হতেও পারে, না হতেও পারে, এগুলো আমাদের মাথা ব্যথা নয়। এবার কথাটা হচ্ছে, যদি প্রোটন আর নিউট্রন সংখ্যা সেম হয় তাহলে কি হবে? তাহলে এটা হবে যে ইলেকট্রনগুলোর অনেকগুলো, ধরো ইলেকট্রন রয়েছে 5টি এবং প্রোটন রয়েছে 5টি। ইলেকট্রনের চার্জ আমি ধরে নিচ্ছি যে -5 ইউনিট সামথিং। আর প্রোটন তো সেম, প্রোটনের যে চার্জ সেটা কিন্তু সেম পরিমাণ, কিন্তু ওটা মাইনাস হলে এটা পজিটিভ। সো যদি বাইরে 5টা ইলেকট্রন থাকে এবং বাইরে 5টা ইলেকট্রনের যদি মোট চার্জ -5 ইউনিট হয়, ঠিক নিউক্লিয়াসের মধ্যে 5টি প্রোটন থাকবে। কেন? আমি একটু আগেই বলেছি যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা মোট সেম থাকে। এর ফলে কি হবে? এর ফলে অ্যাটমের মধ্যে যে মোট চার্জ, ইলেকট্রনের জন্য -5 ইউনিট আর নিউক্লিয়াসের মধ্যে +5 ইউনিট, তো মোট কত হচ্ছে? -5 ইউনিট প্লাস 5 ইউনিট, তো হয়ে যাচ্ছে আমাদের 0। এবার তোমরা হয়তো অনেকেই বলছো যে ইলেকট্রনের চার্জ তো আর, একটার চার্জ তো আর 1 ইউনিট বলছি কেন? ওটা তো আমি জানি যে ইলেকট্রনের চার্জ আমি সবাই মুখস্থ রেখেছি যে -1.6 × 10⁻⁻19 কুলম্ব বা 4.8 × 10⁻⁻10 ESU। তো আমি কেন ইউনিট বলছি? তো দেখো, আমি ওটাকে ইউনিট ধরে নিচ্ছি যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব সমান 1 ইউনিট। তো সেই রকমভাবে আমি বলছি যে -5 ইউনিট বা +5 ইউনিট, তো সেটা আমাদের ম্যাটার নয়, সেটা আমরা পরে পড়ব। তো আমি এটা বলতে চাইছি যে বাইরের চার্জ মাইনাস এবং ভিতরের চার্জ প্লাস হয়ে মোট চার্জ যখন কি হয়ে গেল? 0 হয়ে গেল, তো পুরো অ্যাটমটি হয়ে গেল আমাদের চার্জবিহীন। চার্জের বাংলা হচ্ছে আধানবিহীন, যেটাকে আমরা বলি নিস্তড়িত। তার মানে পুরো অ্যাটমটির কোনো চার্জ আর থাকলো না। এবার তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন হচ্ছে, দাদা আমি চার্জ বা আধান তো বলছি, বাট চার্জ বা আধান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ঠিক, হ্যাঁ, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। তো চার্জ কি বা আধান কি? আমি তো বলে দিচ্ছি ইলেকট্রনের মাইনাস চার্জ, প্রোটনের প্লাস চার্জ, নিউট্রনের কোনো চার্জই নেই। তো এই চার্জ জিনিসটা কি? তো আমি আজকে যেহেতু পুরো ব্যাপারটাকে একটু বাইরে থেকে টেনে আনছি, তো তাই এই ব্যাপারটাকেও আমি একটুখানি বলতে চাই, যদিও এটা তোমাদের সিলেবাসের জন্য লাগবে না, বাট একটু বলে দেওয়া ভালো। দেখো, আমরা কিন্তু একটা জিনিস ভুল জেনে এসেছি এতকাল পর্যন্ত। কি ভুল জেনেছি? আমরা জেনেছি যে অ্যাটমের মধ্যে, অ্যাটমকে ভেঙে পাওয়া যায় 3টে কণিকা, একটা নাম হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ওকে, কিন্তু আমরা তারপরে এটা জানিনি যে এই যে ইলেকট্রন রয়েছে আর এই নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, প্রোটন আর নিউট্রন, এদেরকে কি ভাঙা যায়? আমরা কিন্তু কখনো কোশ্চেন করিওনি। হায়ার স্টাডিতে গেলে দেখা যায় যে
ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন সবাইকেই ভাঙা যায়, এবং এটাকেও ভাঙতে থাকলে একসময় আমরা পাই হচ্ছে কোয়ার্ক। আমি এখানে লিখে দিচ্ছি, যেটা আমাদের লাগবে না, কোয়ার্ক। তো এই কোয়ার্ক হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনকে ভেঙে আবার কোয়ার্ক পায়। এই কোয়ার্ক কিন্তু অনেক রকমের আছে। কী কী রকমের রয়েছে? 5-6 প্রকার ভাগ রয়েছে। একটা রয়েছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এনিথিং, অনেক প্রকার ভাগ রয়েছে। তো আমরা যখন দেখি যে একটা প্রোটন, এই যে একটা প্রোটন, আমি এটাকে এখানে লিখছি, ধরো একটা প্রোটন এরকম আছে, তো এই প্রোটনটাকেও ভাঙলে আবার পাওয়া যায় 3টে ভিন্ন ভিন্ন কোয়ার্ক, 3টে ভিন্ন ভিন্ন কোয়ার্ক। অ্যান্ড নিউট্রনকেও ভাঙলেও আমরা এরকমই পাবো। তো এর মধ্যে কোনোটার হচ্ছে ইউডি, আপ অ্যাম্প, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, মানে 3টে কোয়ার্ক, 2টো আপ অ্যান্ড একটা ডাউন নিয়ে প্রোটন তৈরি হয়েছে। অ্যান্ড একই রকমভাবে মেবি 2টো ডাউন একটা আপ নিয়ে নিউট্রন তৈরি হয়েছে। তুমি বলবে বা তোমরা বলবে যে তাতে কি? তাতে অনেক কিছু, কারণ এই কোয়ার্কগুলোই কিন্তু মেইন ইন্টারাকশান এর জন্য। কোন ইন্টারাকশান? দেখো, আমাদের কোয়ার্ক পর্যন্ত পড়েছি আমরা এইমাত্র। তো পরবর্তীকালে এটা জানা যায় যে কোয়ার্ককে ভাঙলেও আবার পাওয়া যায় অনেক কিছু। কি পাওয়া যায়? তো কোয়ার্ক মানে ইউডি, এনিথিং, আরও অনেক রয়েছে, চার্ম, সামথিং। তো কোয়ার্ককে ভাঙলেও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা রিং এরকম। এবার এই রিংটা কী দিয়ে তৈরি? রিংটা হচ্ছে এনার্জি দিয়ে তৈরি হয়। এনার্জি মানে শক্তি, শক্তি যার কোনো ভর নেই, যাকে অনুভব করা যায়। তো দেখো ভালো করে, আমি আরেকবার বলছি, প্রত্যেকটি পদার্থ, বই, খাতা, পেন, আমি, তুমি, ওদেরকে ভাঙলে পাওয়া যাবে, আলটিমেটলি পাওয়া যাবে অ্যাটম। অ্যাটমের মধ্যে রয়েছে 3 প্রকার কণিকা। একটা হয়েছে প্রোটন, নিউট্রন, এটা থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর বাইরে কক্ষপথে থাকে আমাদের ইলেকট্রন। আমি দেখেছি যে অ্যাটমের মধ্যে ঠিক যত সংখ্যক প্রোটন, বাইরে ঠিক তত সংখ্যক আমাদের কি হয়, ইলেকট্রন। তো প্রোটনের প্লাস চার্জ হয়, ইলেকট্রনের মাইনাস চার্জ হয়, মোট মিলে 0 হয়ে যায়। কোশ্চেন হলো চার্জ কি? তো আমি বললাম চার্জ এর ব্যাপারটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রোটন নিউট্রনকে ভাঙলেও আমরা পাই আরও অনেক সাব অ্যাটমিক পার্টিকেল, যেটা হচ্ছে আমাদের কোয়ার্ক। কোয়ার্ক অনেক টাইপের হয়, তার মধ্যে মেন বলছি আপ, ডাউন। প্রোটনকে ভাঙলে আমরা 3টে কোয়ার্ক পাই, আপ ডাউন। অ্যান্ড নিউট্রনকে ভাঙলেও আমরা এরকম টাইপের কোয়ার্ক পেতে পারি, কিন্তু ওটা আপ ডাউন না হয় মেবি আপ ডাউন হতে পারে। তো এই পর্যন্ত থেমে যায়নি, এরপরে আমরা কোয়ার্কগুলোকেও ভাঙতে শুরু করেছি। কোয়ার্কগুলোকে ভাঙতে ভাঙতে আমরা পৌঁছবো হচ্ছে এই বলয়ে। বলয় কিসের বলয়? এটা হচ্ছে এনার্জির বলয় বা শক্তির বলয়। এবার তোমরা বলবে যে শক্তির বলয় এটা কি? এটাকে আমরা রিং বলি। এটা অলওয়েজ ভাইব্রেট হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, এটা অলওয়েজ কম্পিত হচ্ছে, এবং এর এই যে কম্পাঙ্কটা হয় সেটা আপের জন্য যা হয় ডাউনের জন্য অন্য হয়, এরকমভাবে ভিন্নতা আছে। দেখো তাহলে, প্রথমে আমরা পদার্থ থেকে শুরু করেছি, ভাঙতে লাস্টে কী পেলাম? এনার্জি, যার কোনো ভরই নেই। তার মানেটা কি হচ্ছে? যে শক্তি, ভর সব মিলেমিশে একাকার হয়েছে। তাহলে চার্জ কোথা থেকে আসছে? দেখো, আমি বলেছি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, কিন্তু আমি প্রোটনের চার্জ পজিটিভ। প্রথম যখন এটা মানুষ বা বিজ্ঞানীরা জানতে পারলেন, তাহলে কিন্তু তারা ইলেকট্রনের চার্জ নেগেটিভ জানতেন না। তারা শুধু এটা জানতেন যে ইলেকট্রনের সঙ্গে প্রোটনের এক প্রকার আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন হয়।
এবার সেটা কী প্রকার ইন্টারাকশান? তোমরা বলবে যে আমরা তো গ্র্যাভিটেশন পড়েইছি, তাহলে মেবি ওখানে ইলেকট্রনের ভরের জন্য, প্রোটনের ভর আছে এই জন্য ওদের মধ্যে ওরকম একটা ইন্টারাকশন কাজ করছে যেটা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন। কিন্তু তারা বুঝতে পারলেন যে ওর মধ্যে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান নয়, অন্য কিছু রয়েছে। কেন? কারণ আমি আগেই বলেছি গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান কিন্তু শুধুমাত্র আকর্ষণ করে, কিন্তু এই ইলেকট্রন প্রোটন এরা একে অপরের মধ্যে বা নিজেদের মধ্যে এরা কিন্তু আকর্ষণ ছাড়াও বিকর্ষণও করছে। তখন বিজ্ঞানীরা ভাবলেন যে তাহলে কি মহাকর্ষ ছাড়া, মানে শুধুমাত্র আকর্ষণ ছাড়া বা শুধুমাত্র ভর থাকার কারণে ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে যার জন্য দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ তৈরি হতে পারে? তখন বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন যে এটা কি নাম দেওয়া যায়, কেন করছে তারা ইন্টারাকশান? তখন ভাবলেন যে ধরে নিই যে ইলেকট্রন আর প্রোটন এরা যেহেতু আকর্ষণ করছে, তাহলে ওরা করলেন যে বিপরীত জাতীয় জিনিস অলওয়েজ আমাদের ইন্টারাকশান করে। তো তারা করলেন কি, ইলেকট্রনকে বলে দিলেন যে তুমি নেগেটিভ চার্জ, প্রোটনকে বললেন তুমি পজিটিভ চার্জ। এবার তুমি ভাবতে পারো যদি আমি বিজ্ঞানী হতাম তাহলে মেবি যদি ভুল করে আমি প্রোটনকে বলে দিতাম নেগেটিভ চার্জ, ইলেকট্রনকে বলতাম পজিটিভ চার্জ, তাহলে কি ভুল হতো? না, তাহলে হয়তো সবাই সেই জিনিসটাকে সেভাবেই মানত। তো এটা আমাদের বা বিজ্ঞানীদের ধরার উপর ডিপেন্ড করেছিল। এবার তো যে কারণের জন্য তো আমাদের এই চার্জ গঠনটা কিন্তু পুরোপুরিভাবে এমনি এমনি নয়, সেটা হয়েছে যে ওদের মধ্যে একটা নতুন প্রকার ইন্টারাকশানে জন্ম হয়েছিল মানে জন্ম তো আগে থেকেই ছিল, আমরা ডিসকভার করেছিলাম। এবং সেটাকে এক্সপ্লেন করতে আমরা কিন্তু চার্জের ধারণা নিয়ে এসেছি। বুঝতে পেরেছ? তো এই চার্জের মধ্যে বা চার্জের কারণে যে নতুন ইন্টারাকশানটা বিজ্ঞানীরা তৈরি করলেন, তো সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান এর মধ্যে ফেললাম। তুমি বলবে ম্যাগনেটিক কি? ইলেকট্রো হয়তো মেবি ইলেকট্রন থেকে এসেছে, বাট ম্যাগনেটিক কি? দেখো, ম্যাগনেটিকটা কিন্তু কখনোই প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ছিল না, প্রথমে শুধুমাত্র ইলেকট্রো ছিল। ম্যাগনেটিকটা পরবর্তীকালে আমরা নতুনভাবে অ্যাড করেছি ম্যাগনেটিজম নিয়ে এসে বা চৌম্বকত্ব নিয়ে এসে। তো ম্যাগনেটিজমটা আমরা পরবর্তীকালে পড়বো, এখন আমরা বলছি না। তার মানে আমরা এই পর্যন্ত দু প্রকার ইন্টারাকশান বললাম। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান, যেটা আমরা 11-এ পড়ে নিয়েছি, যার মেন শর্ত হচ্ছে ওদের ভর থাকতে হবে বা মাস বা ভর থাকতে হবে। এরপরে দেখলাম যে ভর ছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেটাকে আমরা নাম দিয়েছিলাম চার্জ বা আধান। তো সেটা আবার নতুন প্রকার ইন্টারাকশানে জন্ম দেয়, সেটাকে আমরা নাম দিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান। তোমরা কিন্তু এখনও আরও দু প্রকার ইন্টারাকশান সম্পর্কে জানো না। সেটা কি? সেটা হচ্ছে স্ট্রং ইন্টারাকশান অ্যান্ড উইক ইন্টারাকশান। তো স্ট্রং ইন্টারাকশানটা অ্যান্ড উইক ইন্টারাকশানটা সেটাও আমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে। তুমি একটু আজকে বলে দিই। দেখো, আমি বললাম যে স্ট্রং ইন্টারাকশান আসছে, ওটা আমি বলছি। তো আমরা বললাম যে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন অ্যান্ড নিউট্রন। তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অ্যান্ড নিউট্রন যে আছে, তার মানে ওরা একে অপরের থেকে দূরে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ওদের মধ্যেও একটা কোনো রকম ইন্টারাকশান কাজ করছে। তো এটা কি? বিজ্ঞানীরা যখন দেখলেন প্রোটন অ্যান্ড নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে প্রচণ্ড স্ট্রং, মানে আমাদের ইউনিভার্সের যা আমরা জেনেছি, যে প্রকার অন্তঃক্রিয়া বা যে প্রকার আকর্ষণ বিকর্ষণ আমরা এতদিন জেনেছি, মানে বলতে পারো যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল, তো ওদের থেকে হিউজ বেশি, অনেক স্ট্রং
একটা ইন্টারাকশন কাজ করছে তাদের মধ্যে, প্রোটন অ্যান্ড নিউট্রনের মধ্যে, এবং ওরা এত স্ট্রং বলে একটা বল কাজ করছে এবং ওদের মধ্যে, এবং ওরা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রয়েছে। তো যখন জানতে গেলাম, বিজ্ঞানীরা জানতে গেলেন আর কি, যে ওরা কেন আছে, বা ওই যে বলটা সেটা উৎসটা কোথায়, কী কারণে হচ্ছে, তো তখন তারা জানতে পারলেন যে দেখো, প্রোটনের মধ্যে চার্জ আছে, নিউট্রনের মধ্যে নেই, কিন্তু প্রোটন আর নিউট্রনের মধ্যে হচ্ছে চার্জ। প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করছে কি বললাম, ইন্টারাকশান। আবার নিউট্রন নিউট্রনের মধ্যে হচ্ছে, প্রোটন প্রোটনের মধ্যে হচ্ছে, এবং প্রোটন প্রোটন নিউট্রন নিউট্রন এবং প্রোটন নিউট্রন তিনটেই একই প্রকার স্ট্রং। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে যেহেতু নিউট্রনের চার্জ নেই, প্রোটনের চার্জ আছে, তবুও ওরা একই প্রকার ইন্টারাকশন তৈরি করছে। আমি এখান থেকে বলতেই পারি যে নিশ্চয়ই ওখানে চার্জ নয়, অন্য প্রকার কোনো ইন্টারাকশন আছে। এবার তোমরা বলবে যে মেবি ওটা মহাকর্ষ, কিন্তু মহাকর্ষের যে সূত্র রয়েছে, মহাকর্ষের যে পাওয়ার রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তার থেকে হিউজ হিউজ বেশি ওই ইন্টারাকশন। তখন বিজ্ঞানীরা বুঝলেন যে এটা বাদবাকিদের মতো নয়, এটা অন্য, তখন নাম দিলেন স্ট্রং ইন্টারাকশন। এবং এটার উৎপত্তির কারণও রয়েছে, আমি অবশ্যই সেগুলোকে বড়োভাবে এক্সপ্লেন করব পরবর্তীকালে। তো স্ট্রং ইন্টারাকশন কাজ করছে প্রোটন আর নিউট্রনের মধ্যে, প্রোটন আর নিউট্রনের মধ্যে, বুঝতে পেরেছ? আর উইকটা কি? উইকটা হচ্ছে, আমি একটু আগেই দেখো কোয়ার্ক বললাম, ইউডি, যেটা কিনা প্রোটন নিউট্রনকে ভেঙে পাওয়া যায়। তো ওই কোয়ার্কগুলো একে অপরের মধ্যে ইন্টারাকশন করে অদ্ভুতভাবে। তোমরা পরে জানতে পারবে যে কোয়ার্কগুলোর মধ্যেও ইন্টারাকশন তৈরি হয়, এবং সেগুলো একটা ভাইটাল রোল প্লে করে আমাদের মডার্ন ফিজিক্সের মধ্যে। তো আমরা এই 4 প্রকার ইন্টারাকশন সম্পর্কে একটু হলেও, সামান্য হলেও ধারণা পেলাম আর কি। তো আমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল ইন্টারাকশানের কথা উল্লেখ নেই, রয়েছে বাদবাকি 3টে। এবং আমি যদি, তোমরা একবার বইয়ের সূচিপত্রটা খুলবে, আমি একটু চ্যাপ্টারগুলোর নাম বলছি, দেখে নেবে। দেখো চ্যাপ্টারগুলোর যে নামগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে স্থির তড়িতের মধ্যে 3টে চ্যাপ্টার রয়েছে, দেখবে। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী 1 নম্বর চ্যাপ্টার। তড়িৎ ক্ষেত্র রয়েছে 2 নম্বরে। তড়িৎ বিভব রয়েছে, ধারকত্ব রয়েছে, তারপরে রয়েছে প্রবাহী তড়িৎ রয়েছে, তড়িৎ চুম্বকত্ব রয়েছে, পদার্থের চৌম্বক ধর্ম রয়েছে, তড়িৎ চুম্বকীয় আবেশ রয়েছে, পরিবর্তী প্রবাহ রয়েছে, আর রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই কটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদের 35 to 40 নাম্বার রয়েছে। আর তার পরবর্তীকালে রয়েছে আমাদের আলো বা আলোক বিজ্ঞান বা লাইট। সেই লাইটের মধ্যে রয়েছে কিন্তু আমাদের শুধুমাত্র 14 বা 14 নাম্বার, আর বাদবাকি নাম্বার রয়েছে 21 নম্বর মতো, সেটা রয়েছে আমাদের মডার্ন ফিজিক্সের মধ্যে। এইবার ব্যাপারটা হলো যে আমি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, আলো আর মডার্ন ফিজিক্স বাদ দিয়ে, সেই সমস্ত চ্যাপ্টার কিন্তু শুধুমাত্র আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানটার উপরে কিন্তু বেস করে রয়েছে। তার মানে হচ্ছে চার্জ বা আধানের উপর ডিপেন্ড করে রয়েছে। এই চার্জ বা আধানের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের মোস্টলি নাম্বারগুলো কিন্তু ক্যারি করছে। তো আমাদের কিন্তু ভালো করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানটাকে আয়ত্ত করতে হবে। এটাই কিন্তু আমাদের মূল এবং প্রধান বিষয়বস্তু। এবার তোমরা বলবে যে বুঝলাম যে চার্জের উপর ডিপেন্ড করে রয়েছে, কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে চ্যাপ্টারগুলো কী করে পাচ্ছি আমরা? তো আমি বলবো চ্যাপ্টারগুলো কিন্তু চার্জ বা আধান এর উপর
বা এর গতির উপর ডিপেন্ড করে, গতি মানে হচ্ছে মোশন, মোশনের উপর ডিপেন্ড করে রয়েছে। কিভাবে? আচ্ছা, সেটা আমি বলবো, তার আগে আমি একটু জেনে নাও। দেখো, আমি বলেছি যে পরমাণুর মধ্যে নেট চার্জ বা যে মোট চার্জ সেটা শূন্য থাকে। তার কারণ প্রোটনের থাকে প্লাস চার্জ, ইলেকট্রনের থাকে মাইনাস চার্জ, এবং ঠিক যত সংখ্যক প্রোটন ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে আমাদের অ্যাটমের মধ্যে। তো মিলেমিশে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা কোনো কারণে অ্যাটম থেকে একটা বা একাধিক সংখ্যক ইলেকট্রন বের করে দিতে পারি বা ইলেকট্রন অ্যাড করতে পারি, তখন কি হবে? তখন আমাদের অ্যাটমের মধ্যে ইলেকট্রনের হয় ইলেকট্রন কম পড়ে যাবে বা বেশি পড়ে যাবে। এবার ইলেকট্রন কম পড়ে যাবে মানে হচ্ছে, তুমি কি প্রোটনকে বের করেছো? না, প্রোটনকে বের করা সম্ভব নয়, কারণ প্রোটন রয়েছে নিউক্লিয়াসের মধ্যে স্ট্রং ইন্টারাকশানে, ওটাকে বের করা সাধারণভাবে যায় না। সাধারণভাবে আমরা ইলেকট্রনকেই বের করতে বা অ্যাড করতে পারি। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রনকে আমি যখন বের করে দিচ্ছি বা অ্যাড করছি, তখন অ্যাটমের মধ্যে একটা মাইনাস চার্জের অভাব হচ্ছে বা বেশি হচ্ছে। এবার মাইনাস চার্জের অভাব মানে পুরো অ্যাটমটার মধ্যে প্লাস চার্জের আধিক্য হচ্ছে, তার মানে পুরো অ্যাটমটা হয়ে যাচ্ছে প্লাস। আবার ইলেকট্রন যদি আমি অ্যাড করি বাইরে থেকে, তাহলে মাইনাস চার্জের আধিক্য হচ্ছে, মানে পুরো অ্যাটমটা হয়ে যাচ্ছে মাইনাস। তার মানে আমরা কিন্তু একটা ইলেকট্রনকে দেখতে পাবো না, আমরা চার্জ বলতে বুঝবো ওই অ্যাটমটাকে, যে অ্যাটমটার থেকে ইলেকট্রন এক বা একাধিক বের করে নেওয়া হয়েছে, মানে অ্যাটমটা প্লাস হয়ে গেছে, বা এক বা একাধিক ইলেকট্রন যোগ করে দেওয়া হয়েছে, বা অ্যাটমটা মাইনাস হয়ে গেছে। তার মানে আমরা চার্জ বলতে কিন্তু ওভারঅল জিনিসটা বুঝতে পারবো। আবার সিঙ্গেল সিঙ্গেলভাবেও কিন্তু আমরা ইলেকট্রনকে চার্জ হিসেবে ধরে নিতে পারি, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা এখন শুধুমাত্র চার্জ বলতে এটাই ভাববো না, চার্জ মানে হচ্ছে যে ইলেকট্রনের মধ্যে আছে, প্রোটনের মধ্যে আছে, মানছি, কিন্তু চার্জ মানে চার্জযুক্ত কোনো অ্যাটমও হতে পারে, বা সিম্পলি চার্জের ইলেকট্রনও হতে পারে, বা প্রোটনও হতে পারে। তো আমি শুধুমাত্র চার্জ কথাটা উল্লেখ করছি এখন। এবার তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি সেগুলোর সঙ্গে চার্জ কিভাবে লিঙ্ক রয়েছে, চার্জের গতি কী করে লিঙ্ক রয়েছে, সেগুলো আমি একটু বলে দিই, একটু শুনে নাও। আমি আজকে বেশিক্ষণ ভিডিও করব না। তো আমি চ্যাপ্টারগুলো যেগুলো আমি বললাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের উপরে ডিপেন্ড করে রয়েছে, তো সেই চ্যাপ্টারগুলোর আমি নাম আমি করেছি একটু আগে। তো চ্যাপ্টারগুলো কীভাবে চার্জের সঙ্গে লিঙ্ক রয়েছে বা চার্জের গতির সঙ্গে লিঙ্ক রয়েছে আমি একটু বলি। স্থির তড়িতের তিনটে চ্যাপ্টারের নাম বললাম, একটা হচ্ছে প্রাথমিক ঘটনাবলী, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এই তিনটে বা চারটে চ্যাপ্টার রয়েছে, এটা কিন্তু পুরোটাই চার্জ যখন কোনো গতিতে থাকবে না, মানে চার্জ দাঁড়িয়ে থাকবে, স্ট্যাটিক অবস্থায় থাকবে। দেখো চ্যাপ্টারের নামটাই ওই জন্য স্থির তড়িৎ। এবং ওই সময় যে সমস্ত ঘটনাবলী ঘটবে সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা পড়ব এই তিনটে বা চারটে চ্যাপ্টার। এবার চার্জ বা চার্জযুক্ত কণা, ইলেকট্রন, প্রোটন, মেবি পুরো অ্যাটমটাই যার চার্জ রয়েছে, ওই যে বললাম ইলেকট্রন বের করে দিবে, ইলেকট্রন অ্যাড করে। তো শুধু শুধু চার্জ বলি আমি, চার্জ যখন চলতে শুরু করবে, মানে এবার চলা মানে কি, গতি থাকবে। এবার গতি আমরা জানি যে গতি অনেক প্রকার হতে পারে, একদম সমবেগে চলতে পারে, ত্বরণ নিয়ে চলতে পারে, মন্দন নিয়ে চলতে পারে। এবার বোঝো, যদি চার্জ সমবেগে চলে তখন যে সমস্ত ঘটনাবলী ঘটাবে আমরা দেখব হচ্ছে প্রবাহী তড়িৎ, তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ধর্ম, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে। এবার চার্জ যখন ত্বরণ বা মন্দন নিয়ে চলবে তখন কিন্তু আমাদের অন্যান্য যা সমস্ত ঘটনাবলী ঘটাবে, তো সেগুলো আমরা পড়ব আমাদের
তড়িৎচুম্বকীয় আবেশ, পরিবর্তী প্রবাহ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে। দেখো, চার্জের বিভিন্ন রকম অবস্থান, কখনো স্থির রয়েছে, কখনো সমবেগে চলছে, কখনো ত্বরণ মন্দন নিয়ে চলছে। এদের উপর ডিপেন্ড করেই আমাদের 35 নম্বরের এই যে বিস্তৃত চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের উপর ডিপেন্ড করে রয়েছে, আমরা আয়ত্ত করতে পারছি শুধুমাত্র চার্জের জীবন গতি। চার্জ কখনো স্থির, কখনো গতিশীল। গতিশীল হলে কীরকম, সমবেগ বা অসমবেগ, এর উপর ডিপেন্ড করে রয়েছে। তাহলে আমরা যদি এইগুলোই পড়ে নিতে পারি, তাহলে আমাদের মোস্ট অফ দ্য সিলেবাস কভার হয়ে যাচ্ছে। আর বাদবাকি যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, যেটা বললাম আলোক বিজ্ঞান এবং মডার্ন ফিজিক্স, তো সেগুলো কিন্তু আমাদের, তুমি একবারে এটাও ভাববে না যে কোনো লিঙ্কই নেই, না, এটা 11 নয়। অলওয়েজ বলি 11-এ যেমন ছিল এখানে তেমন নয়, ওরা কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড রয়েছে। তো এটা খুবই সুন্দর লাগবে পড়তে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে পড়তে, কিভাবে একটার সঙ্গে অপরটা ইন্টারাক্ট রয়েছে, খুবই সুন্দর লাগবে পড়তে এটা। তো আজকের ভিডিওতে আমি কিন্তু কখনোই সিলেবাসের মধ্যে ঢুকিনি প্রথমেই, কারণ প্রথমেই সিলেবাসের মধ্যে ঢুকলে কিন্তু এটা বিরক্ত লাগতো। তো আমি প্রথমেই আমাদের চ্যাপ্টারগুলোর কি কি নিয়ে রয়েছে, তো সেটা একটুখানি ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম। তো আমি যে চ্যাপ্টারগুলোর নাম করেছি সেটা একবার বইয়ের সূচিপত্র দেখে নেবে, এবং কোন চ্যাপ্টারে কত নম্বর আছে সেটাও কিন্তু ওখানে লেখা থাকবে, একটু দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মধ্যে তেমন কোনো রকম তথ্য ছিল না, কিন্তু তবুও যদি দেখতে চাও বা লিখতে চাও আর কি, তো সেটা একটু করে নিতে পারো। লেখা বলতে শুধুমাত্র কিন্তু এই 4টে ইন্টারাকশানের নাম, আর যে অনেক কথা বলেছি কোয়ার্ক নিয়ে, নিউক্লিয়াসের বিভিন্ন রকম ইন্টারাকশান কথা বলেছি, তো সেই জিনিসগুলোকে একটু নোট ডাউন অল্প করে লিখে নিতে পারো। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আমাদের সিলেবাসের পড়া নিয়ে প্রথমেই ঢুকে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, রাখছি তাহলে।